নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। দর্শক, আমরা বলেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুরো গেম সাজিয়েছেন এবং গেম প্ল্যান করে সেইভাবেই কিন্তু তিনি কাজ করছেন। পুরো সিস্টেমটাকে তিনি নিজের মতন করে চালান এবং শুধু তাই নয়, এই আর্যিকর কাণ্ডে যদি সঠিকভাবে তদন্ত হয় এবং পরিষ্কার করে যদি তদন্তের মাথাকে, যিনি এই পুরো ঘটনাটাকে ধামাচাপার চেষ্টা করেছেন, যদি এটা নিয়ে সঠিক তদন্ত হয় তাহলে মুখ্যমন্ত্রীর জেল যাত্রা নিশ্চিত। একদম স্পষ্ট করে আমরা এই কথাটা বলে রাখছি আগেই। এটা আমরা আগেও বলেছি, আমরা আবারও বলছি, আমরা আজকেও বলছি। এবং কালীঘাটের ছোট লোকপানা, কালীঘাটের ছোট লোকপানা আমরা বারবার দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে। 2011 সালের পর থেকে তার যে মুখোশ, সেই মুখোশ সরে যাওয়ার পর থেকেই কিন্তু তিনি তার রূপ বের করে এনেছেন। এবং প্রতিটা ক্ষেত্রে আমরা দেখেছি, এর আগে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যেভাবে একের পর এক দুর্নীতি হয়েছিল, মমতা ব্যানার্জি প্রথমে গিয়ে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি তো রাখেনি, উল্টে এমন একটা জায়গায় পরিণত করেছেন যেখানে 26,000 ছেলে মেয়ের ভাগ্য এখন সুপ্রিম কোর্টে ঝুলছে, যেটা তারিখের পর তারিখ পড়ছে, তারিখ পে তারিখ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেম জিনিস এখানেও করেছেন, গেম। তাকে তার বিরুদ্ধে দাবি তুলেছেন কারা? না, জুনিয়র ডাক্তাররা বারবার করে দাবি করেছেন যে বিনীত গোয়েলের পদত্যাগ, স্বাস্থ্য সচিবের পদত্যাগ। তিনি কি করলেন? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি করলেন? তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়ে তিনি প্রেস কনফারেন্স করে বললেন যে হ্যাঁ, আমি বিনীত গোয়েলকে সরিয়ে দিচ্ছি ওদের দাবি অনুযায়ী, এবং ওরা যথেষ্ট ভালো এফিসিয়েন্স পুলিশ অফিসার, ওদেরকে আমি একটা ভালো পোস্টে দিয়ে দিচ্ছি। মানে কি? মানে তাকে পানিশমেন্ট দেব না, তাকে পুরস্কৃত করব। গতকাল কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীরা আমাদের ইন্টারভিউ দিয়েছিলেন, তারাও কিন্তু একটাই কথা বলেছেন, মমতা ব্যানার্জি কিন্তু তাদেরকে পানিশমেন্ট দেয়নি, তাদেরকে কিন্তু রীতিমতো পুরস্কৃত করেছেন। এবং সেই পুরস্কার দেওয়ার পর অভিষেক ব্যানার্জি একেবারে ঝাঁপিয়ে পড়েছেন যে জুনিয়র ডাক্তারদেরকে উঠে যেতে হবে সেখান থেকে, তারা কর্মে ফিরে যাক। আপনি দাবি মেটালেন না, আপনার দাবি, আমাদের যে দাবি, জুনিয়র ডাক্তারদের যে দাবি, সেই দাবি আপনি শুনছেন না, আর আপনি বলছেন কর্মে ফিরে যেতে। কালকে যদি আপনার বাড়ির বউদের সাথে, কারো কোনো বউয়ের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে, আপনি কি করবেন অভিষেক ব্যানার্জি? আপনি যে প্রতিবাদ করবেন, সেই প্রতিবাদ না শুনে, সেই প্রতিবাদে না নেমে আপনি রফা করে দেবেন। মমতা ব্যানার্জি কিন্তু রফা করছেন বারবার। মমতা ব্যানার্জি যে একজন ছোট লোক মুখ্যমন্ত্রী, কালীঘাটের একটা ছোট লোক মুখ্যমন্ত্রী, এটা কিন্তু তিনি বারবার প্রমাণ করে দিচ্ছেন নিজেই যে তিনি কতটা ছোট লোক হতে পারে, কতটা নীচ হতে পারে, সেটা কিন্তু একদম স্পষ্ট। সারা বাংলার মানুষের সাথে তিনি গেম খেলছেন। তিনি বিনীত গোয়েলকে সরিয়ে আরেকজন বিনীত গোয়েলের ডবল একজন শয়তান পুলিশ কমিশনারকে তিনি নিযুক্ত করলেন। সেটার প্রমাণ হচ্ছে আজকে যেটা আমরা দেখলাম, একটা কথাই আছে দেখবেন, শয়তান চেনে শয়তানকে। ঠিক সেই রকম আজকেই যেটা আমরা দেখতে পেলাম যে জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের সামনে যেভাবে তারা একটা তিরপল টাঙিয়ে এবং সেখানে ফ্যান, চৌকি টাইপের জিনিস থেকে সেইখানে তারা যে ধর্ণা দিচ্ছিলেন, আজকে সকাল থেকে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে ডেকোরেটররা সেই সমস্ত তিরপল নিয়ে চলে যাচ্ছেন, চৌকি নিয়ে চলে যাচ্ছেন, নিয়ে যাচ্ছেন ফ্যান, যে ফ্যানগুলো দিয়ে এই গরমের মধ্যে তারা একটু হাওয়া বাতাস খাচ্ছিলেন, সেটা তারা নিয়ে যাচ্ছেন। জুনিয়র ডাক্তারদের দাবি, তারা জিজ্ঞাসা করেছেন যে আপনাদেরকে কে নিয়ে যেতে বলেছে? তারা বলছে যে ডেকোরেটররা, যারা মালিক ডেকোরেটরের, তারা বলেছে এর ওপরে চাপ আছে, তাই আমরা এগুলো আর রাখতে পারবো না।
মানে যে শয়তান হয় তার মুখ যে শয়তানি হয় এবং তিনি যে সব সময় শয়তানি বুদ্ধি মাথার মধ্যে ঘোরান, এই জিনিসটাতে একেবারে স্পষ্ট। তা না হলে কোন ডেকোরেটর এইভাবে উইদাউট ইনফরমেশনে কোন ডেকোরেটরের ক্ষমতা হবে না। জুনিয়র ডাক্তাররা সেখানে এতদিন ধরে আন্দোলন করছে, আজকে 10 দিন হতে চলেছে, সেইখান থেকে এইভাবে উইদাউট পারমিশন, উইদাউট কোনো কিছু কথাবার্তা না বলে ডেকোরেটরের জিনিসপত্র নিয়ে চলে যাওয়া। তার মানে হচ্ছে যিনি এখন বসেছেন কলকাতার নতুন পুলিশ কমিশনার, তিনি মনে করছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খুশি করতে হবে। খুশি করতে পারলে তার বাড়িতে যদি ফ্রিজ না থাকে তাহলে ফ্রিজ চলে যাবে, তার মেয়ে যদি থাকে মেয়ের বাড়িতে যদি কিছু দরকার পড়ে সেটা চলে যাবে, তার বাড়িতে যদি কিছু প্রয়োজন থাকে, অর্থের প্রয়োজন পড়ে, সেটা চলে যাবে। এই হচ্ছে বাংলার তথাকথিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ। তিনি গেছেন বন্যা প্লাবিত জায়গায়, সেখানে গিয়ে নিউজ ফুটেজ খাওয়ার জন্য, আর এখানে তিনি শিখিয়ে দিয়ে গেছেন ভাই তোরা তোর মতন কাজ কর, তোরা তোদের মতন কাজ কর। গতকাল আরজি করের ডাক্তারেরা যখন নবান্নে পৌঁছেছিলেন, 5 ঘন্টা তারা মুখ্য সচিবের সাথে মিটিং করেছেন, তারপর তারা বেরিয়ে এসে কি বলছেন আসুন দর্শক আমরা সেটা শোনাবো, যে তবেই আপনারা বুঝতে পারবেন যে মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি কি। কোন মুখ্যমন্ত্রী? ধান্দাবাজ, চিটিংবাজ, চোর, একজন মানে ছোট লোকের থেকেও। তারপর তারা বেরিয়ে এসে কি বলছেন আসুন দর্শক আমরা সেটা শোনাবো, যে তবেই আপনারা বুঝতে পারবেন যে মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি কি। কোন মুখ্যমন্ত্রী? ধান্দাবাজ, চিটিংবাজ, চোর, একজন মানে ছোট লোকের থেকেও যদি নিচে কিছু হতে পারে, এই ধরনের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে রাজত্ব করছেন। তার বিরুদ্ধে জুনিয়র ডাক্তাররা কি বলছেন আসুন শুনুন। এই আলোচনায় বসার সময় স্বচ্ছতা নিয়ে পরিষ্কার কিছু দাবি জানিয়েছিলাম, তা সংবাদ মাধ্যম, সাধারণ জনগণ সবাই দেখেছেন। আমরা বারংবার আলোচনায় বসার সময় যে স্বচ্ছতাকে মেনটেন করতে হবে তার উপর বারংবার জোর দিয়েছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন আমরা আলোচনায় বসেছিলাম, তার আগে আমরা লাইভ স্ট্রিমিংয়ের দাবি, যখন লাইভ স্ট্রিমিংয়ের দাবি মানা না হয় তখন বোথ সাইডের ভিডিও রেকর্ডিংয়ের দাবি, এমনকি সেটাও যখন সম্ভব নয় বলে ওনারা জানিয়েছিলেন, প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল, তখন আমরা বোথ সাইডের মাইনিউটসের এগ্রিমেন্টের পরেই সেখানে উভয় পক্ষ সম্মতি সহকারে স্বাক্ষর করবেন এবং তার মাধ্যমেই আলোচনার সুষ্ঠু সমাধান বেরোবে, এই আশা নিয়ে আমরা আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও মিটিংয়ে গেছিলাম। আমরা আলোচনায় বসেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকটি দাবিকে অত্যন্ত সহানুভূতির সঙ্গে শুনেছিলেন এবং আমরা সেই যে স্বচ্ছতার দাবি নিয়ে গেছিলাম সেই রকমভাবেই বোথ সাইডের এগ্রিমেন্টে মাইনিউট সাইন করেই সেখান থেকে এসেছিলাম। কিন্তু আজকের আলোচনায় আমরা যখন বসি, প্রশাসনের তরফ থেকে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সহ যারা ছিলেন তাদের সঙ্গে অত্যন্ত সদর্থকভাবে কথাবার্তা হলেও আমরা আমাদের তরফ থেকে চতুর্থ এবং পঞ্চম দাবি নিয়ে পরিষ্কার আমাদের সুস্পষ্ট দাবিগুলিকে জানালেও, তার ন্যায্যতাগুলোকে জানালেও, তার যথার্থতাকে পরিষ্কারভাবে রাখলেও তারা মৌখিকভাবে আমাদের সঙ্গে এগ্রিমেন্টে আসেন যে হ্যাঁ এই প্রত্যেকটি দাবি সঠিক। আমরা যখন বলি যে থ্রেড কালচারের প্রশ্নে প্রত্যেকটি কলেজে কলেজে যে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে তার বিরুদ্ধে কলেজ এবং স্টেট লেভেলে এনকোয়ারি কমিটি গঠন করা উচিত, তারা আমাদের সঙ্গে সহমত হন। আমরা যখন বলি যে নিরাপত্তা এবং সুরক্ষার প্রশ্নটি অঙ্গাঙ্গিভাবে জড়িত রোগী পরিষেবা এবং রোগী পরিকাঠামোর সঙ্গে এবং সেজন্য দরকার পেরিফেরি হাসপাতালগুলির একটি পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট বানানো এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ার, তারা আমাদের সঙ্গে এগ্রিমেন্টে আসেন। আমরা যখন দাবি করি যে প্রত্যেকটি সরকারি হাসপাতাল, সরকারি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সমস্ত স্তরের স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স, টিকাকর্মী, সুরক্ষাকর্মী সহ সমস্ত স্তরের স্বাস্থ্যকর্মীদের রিক্রুটমেন্টের আশু প্রয়োজন, তখন তারাও সেটা নিয়ে এগ্রিমেন্টে আসেন। ভয়ের বাতাবরণ দূর করার জন্য যে জুনিয়র ডাক্তারদের আরডিএর ইলেকশন দরকারি, কেন স্টুডেন্ট ইউনিয়ন দরকারি এবং সেগুলি যে ইমিডিয়েট করার প্রক্রিয়া চালু করতে হবে, এই সমস্ত দাবি আমরা যখন রাখি তারা মৌখিকভাবে আমাদের সঙ্গে এগ্রিমেন্টে আসেন এবং আশ্বাস দেন তারা এই ডিরেক্টিভগুলি পাস করবেন।
তারপরে আমরা অত্যন্ত 5.5 ঘন্টা ধরে আমরা অত্যন্ত সদর্থকভাবে এবং মনে করেছিলাম প্রশাসন অত্যন্ত সদিচ্ছার সঙ্গে সহানুভূতির সঙ্গে আমাদের এই দাবিগুলি শুনছেন এবং এই দাবিগুলি মেনে নেওয়ার জন্য আশু যে প্রচেষ্টা তা করার চেষ্টা করবেন। কিন্তু মিটিংয়ের শেষে আমরা দেখতে পেলাম যখন আমাদের হাতে মাইনুটস দেওয়া হলো, সেই মাইনুটসে বেশিরভাগ কথাকেই বাদ দিয়ে দেওয়া হলো। এই জন্যই আমরা প্রথম দিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চাইলেও আজকের আলোচনা নিয়ে আমরা অত্যন্ত হতাশাজনক। এই জন্যই প্রথম দিন থেকে আমরা স্বচ্ছতার দাবি জানিয়ে এসেছি। আমাদের স্বচ্ছতার দাবির যে ন্যায্যতা, যে যথার্থতা আমরা করে এসেছি, তা আজকের মিটিংয়ের যে ফলপ্রসূতা তা থেকে পরিষ্কার যে কেন আমরা স্বচ্ছতার দাবিটা বারংবার জানাতে এসেছি। আমরা যখন আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী সহানুভূতির সঙ্গে আমাদের দাবিগুলো শুনেছিলেন এবং আমরা সত্যি ভেবেছিলাম প্রশাসনের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে আমাদের আন্দোলনের দাবিগুলির প্রশ্নে, অভয়া ন্যায় বিচারের প্রশ্নে, আপামর স্বাস্থ্য পরিকাঠামো, আপামর স্বাস্থ্য পরিষেবাকে সংস্কারের প্রশ্নে, ভয়ের বাতাবরণকে দূর করার প্রশ্নে একটি সদর্থক ভূমিকা আছেন। আমরা সত্যি মনে করেছিলাম তারা একটা সদিচ্ছা রাখতে চান এবং তারা সেই সদিচ্ছার বার্তাই আমাদেরকে দিচ্ছিলেন। কিন্তু আজকের আলোচনার পরে তার ফলাফল দেখে আমরা সত্যিই হতাশ এবং আমরা কিছুটা হলেও ভরসা হারিয়েছি। দর্শক শুনলেন আপনারা, গতকাল পুরো পাল্টি, মিনিটের মধ্যে কিছু লিখবেন না, যা লিখছেন সব কেটে কুটে, মানে যেগুলো লেখা, যেগুলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মনে করেছেন যে এগুলো দেওয়া যাবে ওইটুকু, বাকি কিছু নয়। মানে মানে ধান্দাবাজি, মানে আর্যিকর কাণ্ডে যেভাবে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে, শুধু আর্যিকর নয়, সারা পশ্চিমবঙ্গে যত হাসপাতাল আছে সমস্ত হাসপাতালের যদি প্রকৃত তথ্য বের করতে হয় তাহলে মুখ্যমন্ত্রীর জেল যাত্রা নিশ্চিত। এবং যেখানে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হচ্ছে প্রতিদিন, প্রতি মুহূর্তে, এবং এর পেছনে অভিষেক ব্যানার্জি যেরকম ইনভলভ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি ইনভলভ। তাই এখন তিনি চেষ্টা করছেন যে যেন তেন প্রকারণ জুনিয়র ডাক্তারদেরকে মেরে উড়ে ওখান থেকে তুলে হাসপাতালে পাঠাও। কিন্তু তিনি ভুল করছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা বলে রাখি, তিনি ভুল করছেন। ডাক্তাররা শুধু একা নেই, এই আন্দোলন গণ আন্দোলন, এই আন্দোলনে সাধারণ মানুষ থেকে রিক্সাওয়ালা থেকে শুরু করে কোটি কোটি সবাই আছে। এই আন্দোলনের মুখকে আপনি ভেঙে ফেলতে পারবেন না, এই আন্দোলনকে আপনি নষ্ট করতে পারবেন না। এই আন্দোলনের গতি যদি আপনি কোন ডাক্তারের ওপর যদি আপনার পুলিশের লাঠির আঘাত পড়ে তাহলে কিন্তু এই বাংলা দেখিয়ে দেবে মুখ্যমন্ত্রীর অবস্থা কি করতে হয়। এটা কিন্তু একদম স্পষ্ট, কারণ সাধারণ মানুষের সাথে আমরা সারাক্ষণ থাকি। সাধারণ মানুষ কি বলছে আমরা কিন্তু স্পষ্ট করে বুঝতে পারছি, তাদের বেদনা, তাদের দুঃখ, এবং যেভাবে বাংলার সাধারণ মানুষের সাথে প্রতিদিন আপনি গেম খেলছেন, সেই গেম থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন না। যতই আপনার চামচাগিরি করুক কুণাল ঘোষ থেকে শুরু করে আরো যারা আছে, তাদের নাম নিতে আমাদের মুখে লজ্জা করে, মানে তাদের নাম বলতে আমাদের মনে হয় এই ছোট লোকদের নাম কি করে আমরা নেব। এতটা কুৎসিত, এতটা ঘৃণ্য অপরাধী এক একটা মানুষ, তাদের নাম নিতে আমাদের মুখে বাজে যে এদের নাম নেওয়া মানে সেই দিনটাকে পুরো নষ্ট করে দেওয়া। দর্শক, আমরা আপনাদের সামনে দেখাচ্ছি, দেখুন স্ক্রিনে দেখাচ্ছি কিভাবে জুনিয়র ডাক্তাররা যেখানে ধর্ণা দিতেন সেইখানকার যে ত্রিপল গুলো আছে, সেই ত্রিপল, ফ্যান, চৌকি সব সরিয়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে। এ কোন রাজত্বে আমরা বাস করছি? কোন মুখ্যমন্ত্রী যিনি মায়া মমতা দয়া বলে কিছু নেই, একজন মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী। এটা হচ্ছে বাংলার সব থেকে বড় ঘৃণ্য অপরাধ যে একজন মহিলা মুখ্যমন্ত্রী বাংলায় বসেছেন, যিনি সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর কাছে বাঙালিকে একেবারে নিচে নামিয়ে দিয়ে চলে যাচ্ছেন। একে ঘাড় ধাক্কা দিয়ে 14 তলা থেকে যতক্ষণ পর্যন্ত না নিচে নামানো হবে ততক্ষণ পর্যন্ত সংবাদ আবির্ভাবের প্রতিবাদ করবে। এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনাকে আমরা বারবার বলছি ধিক্কার, ছি ছি মুখ্যমন্ত্রী,
আপনার শরীরে এতটুকু মায়া মমতা নেই, শুধুমাত্র আপনি গেম প্ল্যান করে বেড়াচ্ছেন। ধান্দাবাজি এই মুখ্যমন্ত্রীকে পদত্যাগ শুধু নয়, এনার বিরুদ্ধে স্পষ্টত এনার বিরুদ্ধে সিবিআই তদন্ত, এনআইএ তদন্ত, বিভিন্ন কোর্ট মনিটরিং তদন্ত করে এনাকে জেলে পোড়ানো পর্যন্ত সংবাদ আবির্ভাবের সংবাদ বন্ধ হবে না। এনার বিরুদ্ধে এইভাবেই প্রতিবাদ করতে হবে। আমরা প্রত্যেকটা মানুষকে বলছি, প্রত্যেকটা রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বলছি, ছোট ছোট ছেলে মেয়েরা, জুনিয়র ডাক্তাররা, যারা বাংলার ভবিষ্যৎ আগামী দিনে, তাদের প্রতি যার এই আচরণ হতে পারে, সেই মানুষকে ঘাড় ধাক্কা দিয়ে যদি 14 তলা থেকে নামাতে না পারেন, তাহলে কিন্তু বাংলার সর্বনাশার দশা, জ্বলে যাবে বাংলা, জ্বলবে প্রতিদিন প্রতি মুহূর্তে। মানুষের মুখের খাবার এরা কেড়ে নেবে। রক্ত চুষে খাওয়া একজন মহিলাকে ইমিডিয়েট 14 তলা থেকে নামাতে হবে। সেইটা যদি আমরা না পারি, তাহলে এর থেকে বড় লজ্জা বাংলার বাঙালি জাতির আর কিছু হবে না। দর্শক, আমরা উত্তেজিত, এতে আমরা গর্বিত, কারণ আমরা যেটা বলছি আমাদের মুখের ভাষা বলছি, আমরা যেটা বলছি আমরা জানি তিনি অপরাধী একজন, শুধু প্রমাণের অপেক্ষা। সে প্রমাণ যারা করবে তাদের সাথে বারবার করে প্রধানমন্ত্রীকে জড়িয়ে এনে সেটিং করে, সুপ্রিম কোর্টকে সেটিং করছি, প্রধানমন্ত্রীর সাথে সেটিং করছি, দেশের বড় বড় নেতা নেত্রীদের সাথে সেটিং করে নিজেকে বাঁচিয়ে রাখছি। এই জায়গা থেকেই আমাদের ক্ষোভ, আর এই জায়গা থেকেই আমাদের আক্ষেপ যে এবারে যদি সিবিআই এই তদন্তের গতি বাড়িয়ে যদি মাথাকে ধরতে না পারে, তাহলে ভারতবর্ষের হবে এটা সব থেকে বড় লজ্জা যে কোন ভারতবর্ষে আমরা বাস করছি। যে ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, যেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট, সিবিআই সমস্ত কিছু চলে শুধুমাত্র সেটিং এ। এটা কিন্তু একদম স্পষ্ট, বাংলার মানুষ বুঝতে পারছে। তবুও কিন্তু বাংলার মানুষ বিশ্বাস করে, তবুও বাংলার মানুষের ধৈর্য এখনো আছে, এখনো আস্থা রাখছে সুপ্রিম কোর্টের ওপর, এখনো আস্থা রাখছে সিবিআই এর ওপর। গতকাল কলকাতা হাইকোর্টের আইনজীবী তিনিও বলছেন, তার বক্তব্যতেও আমরা শুনতে পাচ্ছি যে তিনিও বিশ্বাস করতে পারছেন না যে সিবিআই শেষ পর্যন্ত তদন্তের কিনারা খুঁজে পাবেন। এটাই কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ সিবিআই এর। সিবিআই যদি এই কেসে ফলাফল না দিতে পারে, তাহলে কিন্তু বাংলা দেখিয়ে দেবে দিল্লিকে যে বাংলা কি পারে আর কি পারে না। দর্শক, আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।